জি 24 ঘন্টায় পাঁচ কাউন্ট নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ এবং তা নিয়ে রাজনৈতিক তরজা জারি রয়েছে। তার মধ্যে একের পর এক সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফেরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের অন্যান্য বিধায়ক তারা প্রত্যেকে জানিয়ে দিচ্ছেন, ধরিয়ে দিচ্ছেন যে কোথায় ভুল ত্রুটি। তাহলে প্রশ্ন হচ্ছে, বিরোধীদের ভূমিকাটা কোন জায়গায়? নিচু তলাতেই কি যাবতীয় বিপর্যয়, যাবতীয় সমস্যা? এরই উত্তর খোঁজ করব আজ। এবং অবশ্যই যে প্রশ্ন বারবার তুলব, রাজ্যে দুর্নীতির একাধিক অভিযোগ, এর দায় কার? এই দুর্নীতিতে জড়িত কারা? সরকারি কর্মীরা, পুলিশ? প্রশ্ন উঠছে, পুলিশের নিচু তলার কর্মীরা তারা কি এর সঙ্গে জড়িত? এবং এই নিয়েই চড়াসুর বিরোধীদের উত্তর খুঁজবো আমরা আজ পাঁচ কাহনে। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি, শক্তি মৈত্র কংগ্রেসের রয়েছেন আমাদের সঙ্গে, সিপিএম এর শুভজিৎ সরকার আমাদের সঙ্গে, এবং তৃণমূলের হয়ে বলবেন অর্পণ বন্দ্যোপাধ্যায়। আমি শুরুতে বরং অর্পণের কাছে আসি। অর্পণ, একটু আগেকার খবর আমি যেখানে এখনো পর্যন্ত ইনক্লুড করিনি, সেটা হলো আলু রপ্তানি। এই আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে নিজেকে উদ্যোগী হতে হবে, কথা বলতে হবে, তারপরেই সব হবে। এটা কিভাবে সম্ভব? এইভাবে রাজ্য চলে নাকি? নিশ্চিতভাবেই সরকারের ভিতরে একাংশ রয়েছেন যারা সর্ষের মধ্যে ভূত হয়ে আছে। আমরা বারংবার বলেছি যে সিপিএম আমল থেকে যারা সিপিএম আমলে যে সমস্ত ওদের পার্টির হোল টাইমাররা চাকরি পেয়েছিল সরকারের বিভিন্ন স্তরে বিভিন্ন পদে, তারা এখনো পর্যন্ত রয়ে গেছেন কালের নিয়মেই। সবাইকে কাউকেই তো সিপিএম আমলে যারা চাকরি পেয়েছে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর তো কাউকে সরায়নি, এই ধরনের অসৌজন্যতার রাজনীতি তৃণমূল কংগ্রেস করেনি। তার ফলে তাদের একাংশ যারা দলগতভাবে সিপিআইএম এর সমর্থক এখনো পর্যন্ত, তারা নিশ্চিতভাবে চেষ্টা করছে যাতে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করা যায়। শুধুমাত্র এই বিষয়ই নয়, বিভিন্ন বিষয় রয়েছে। আমি নিজে ভুক্তভোগী, আমি বলতে পারি, যেহেতু আমি নিজে একজন ছাত্র। আমরা দেখেছি শিক্ষাক্ষেত্রেও এরকম রয়েছে, যারা সিপিআইএম আমলে চাকরি পেয়েছিল এখনো দলগত ভাবে সিপিআইএম এর সংগঠনগুলো করে। মানে তুমি বলতে চাইছো রাজ্য প্রশাসনের কাজে পদে পদে বাধা দিচ্ছেন তাদের একাংশ। আমি সমগ্র কমিউনিটিকে বলবো না, সর্বক্ষেত্রে রয়েছে বলছো? সর্বক্ষেত্রে রয়েছে, ছড়িয়ে আছে। এরাই সর্ষের মধ্যে যে ভূতের কথা বারবার উঠে আসে, এরাই সেই সর্ষের মধ্যে ভূত। এবং নিশ্চিতভাবে রাজ্য সরকার অত্যন্ত সদর্থকভাবে দেখছে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন নিজে বিষয়টাকে অ্যাড্রেস করছেন, তখন আমরা আশাবাদী যে অতি সত্বর সমগ্র বিষয়টার দ্রুত একটা সলিউশন বার করা যাবে। আমি বিরোধীদের কাছে আসার আগে একটা প্রতিবেদনের চোখ রাখবো, যেখানে আমরা জানি রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ, অব্যবস্থার অভিযোগ, আবাসের ঘর না পাওয়া, জমি মাফিয়াদের রমরমা, পড়শি রাজ্য থেকে দুষ্কৃতী অস্ত্র, ট্যাব কেলেঙ্কারি, বালি পাথর চুরি, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পর্যন্ত, এবং একাধিক ইস্যুতে গত কয়েকদিন ধরেই শাসক দলকে চেপে ধরতে চাইছে বিরোধী দলগুলি। আর প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই শাসক দল অভিযোগের আঙুল তুলছে পুলিশ বা সরকারি নিচুতলার কর্মীদের ওপর, যেরকম অর্পণ আমাদের একটু আগে জানালো। কড়া নজর রয়েছে দলের নিচুতলার কর্মীদের ওপরে। শাসকই ধরিয়ে দিচ্ছে কোথায় খুঁত, দাওয়াই বা কোথায়। গত কয়েকদিনে একের পর এক ইস্যুতে সুর চড়িয়েছে বিরোধীরা। আবাস কেলেঙ্কারি, ট্যাব কেলেঙ্কারি, বালি পাথর চুরি, বেআইনি নির্মাণ থেকে ভিন রাজ্যের দুষ্কৃতি বা মূল্যবৃদ্ধি। প্রত্যেকটি ইস্যুতে কাদের গলদ, দাওয়াই কেমন, তা বোঝানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের অন্যান্য মন্ত্রী বিধায়করা। এটা নিয়ে জামতলা একটা চক্র আছে, এটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল। চক্রটা ঝাড়খণ্ড, বিহার এসব জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টির শেল্টারে থেকে তারা আসছে, বিভিন্ন মলে এসে আড্ডা মারছে, ব্লুপ্রিন্ট তৈরি করছে, অপারেশন করছে, কোথাও না কোথাও গেস্ট হাউসে ভাড়া নিয়ে নিচ্ছে, রাজনৈতিক দলের লোকেদের সাথেও মিশছে। যারা ইনকোয়ারি করেছে তারা 2 নম্বরই করেছে, যারা ইনকোয়ারি করে লিস্ট বানিয়েছে তারাও তো সরকারি লোক। এই সরকারি লোকগুলো গভর্নমেন্টকে ডোবাচ্ছে। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক
তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? কে এক্সাইজ ডিউটি দিচ্ছে বা জিএসটি দিচ্ছে না দিচ্ছে যেরকম এমএলএর দায়িত্ব নয়, কে ইনকাম ট্যাক্স দিচ্ছে না দিচ্ছে যেরকম এমপির দায়িত্ব নয়, সেরকম ইললিগাল বাড়ি কে করছে না করছে সেটা এক্সিকিউটিভের দায়িত্ব, জনপ্রতিনিধির দায়িত্ব নয়। সব আলুটা বেরিয়ে গেছে, মাথায় রেখো। আজকে আলুর দাম বাড়ছে, আমার খাওয়ার পেঁয়াজ নেই, আমাকে নাসিক থেকে আনতে হয়, আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে। এটা কিছু মিডল ম্যান আছে, তারা করে, সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে একে। তাকে চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। দুষ্কৃতি মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না, ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়, এটা আটকানোর কথা পুলিশের। পুলিশকে তাই বলছি, পরিষ্কার করে আটকান। মুখ্যমন্ত্রী ও বিধায়কদের তরফেই বার্তার পর নড়ে চড়ে বসেছে পুলিশও। সীমান্তবর্তী এলাকাতে তৎপরতা শুরু হয়েছে। ঝাড়খণ্ড সীমানায় আসানসোল দুর্গাপুর পুলিশের তল্লাশি। রাজ্য পুলিশের ডিজি বৈঠক করেন, স্পষ্ট নির্দেশ দেওয়া হয় দুর্নীতি বরদাস্ত করবে না পুলিশ। কয়লা, বালি, গরু পাচারে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। পুলিশ কর্মীদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ এলেই পদক্ষেপ করতে হবে। খবর আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবণী থানার ইনচার্জ সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। কালী পুজোর উদ্বোধনে গেছিলাম বারাবণীতে। আমি বলে এসেছিলাম যে ওখানে ছোট ছোট ডিজি, ছোট ছোট সিপি আছে, এরা তৃণমূলের নেতাদের নিয়ে চুরি করে। আমি এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো, দ্বিতীয়ত বলবো এই চুনোপুটি মেরে কিছু হবে না। কারণ বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয়। তবে দলীয়ভাবেও কিছু পদক্ষেপ সামনে এসেছে। দুর্গাপুরে লোহা পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী ও ৩ নম্বর ব্লকের সহসভাপতি রিন্টু পাঁজা। ঘর পেয়েও আবাসের তালিকা থেকে নাম বাদ দিতে হয়েছে ডায়মন্ড হারবারের 2 পঞ্চায়েত সদস্যকে। আগামী সোমবার দলের কর্মসমিতির বৈঠক রয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। রাজ্যে একের পর এক ইস্যু। সন্দেশখালী থেকে আরজিকর, বিরোধীদের পলিটিক্যাল বোলিং ভালোই সামলেছেন শাসক ব্যাটাররা। এই জায়গা থেকেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, রাজ্যে এখন শাসকই বিরোধীদের ভূমিকায়। তারা কাজ করবে, ভুল হলে তারাই সমালোচনা করবে। স্বাভাবিকভাবেই বিরোধিতার পরিসর বিরোধীদের জন্য খাটো হয়ে যাচ্ছে আরও। এই জায়গা থেকে অনেকে প্রশ্ন তুলছেন, বিরোধীরা কি সেভাবে আন্দোলন গড়ে তুলতে পারছেন না? আরও প্রশ্ন উঠছে, রাজ্যে এরকম একাধিক ইস্যু তৈরি হচ্ছেই বা কেন? কেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থেকে যাচ্ছে? অসুখ কোথায়? দায় কার? এবার কি কড়া হবে পুলিশ? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সরাসরি তরুণের কাছে আসে। না, তোমার আলু রফতানি ব্যাপারে যখন প্রথমে বলছিলে, আমার মুখ্যমন্ত্রী সেই একটা পুরনো কথা মনে পড়ে গেল যে আমি তোমার আলুতে হাত দিতে দেব না। তো মুখ্যমন্ত্রী আলুতে হাত দিতে দেননি, ইবি কি করছে আমার প্রশ্ন আছে। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নয়, অবভিয়াসলি এটা নয়। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যেটা আছে সেটা তারা কী করছে, উত্তর মুখ্যমন্ত্রী কোনো সময় পেলে দিয়ে দেবেন। দেখো, আমি একজন আইনের ছাত্র, 5 বছর ল পড়েছিলাম, 14 বছর প্র্যাকটিস করছি, 19 বছর হলো। তো আইনজীবী সুলভ কথাবার্তা বলি, ভালো লাগলো, ভাই আইনজীবী ল পড়ছে, মানে কোনো লয়ার উডবি লয়ার যদি প্র্যাকটিসে আলোচনা করতে ভালো লাগে। ভাই বলছিল যে সিপিএমের লোকজন আছে, তাই চাকরিটা আমরা কারিনি। ভাইকে সাজেস্ট করবো আমি ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলসটা একটু পড়ে নিতে। সার্ভিস রুলে পরিষ্কার লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ শ্যাল হ্যাভ ফুল ডেমোক্রেটিক রাইট এক্সেপ্ট বিং এ মেম্বার অফ এনি পলিটিক্যাল পার্টি। মানে খোলাখুলি কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়া বা রাজনীতি তারা করতে পারবেন না। তৃণমূলের যারা করে রাজনীতি, সরকারি কর্মচারী, তারাও অন্যায় করে, বামপন্থীরা তারাও অন্যায় করে। তো সার্ভিস রুল অনুযায়ী এদেরকে তো বের করে দেওয়া উচিত, রেখে দিয়েছে কেন? ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড, বারবার দেখো এই পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত চক্র চলছে। কী চক্র? দেখা যাচ্ছে পাঁঠা বলির জায়গায় বারবার কুমড়ো বলি দেওয়া হয়। যেমন ওসি টালা,
তোমার কি মনে হয় প্রমাণ লেপটের জন্য গ্রেপ্তার হয়েছে? ওর লোকটার এত ক্ষমতা ছিল, ওর ঘাড়ে এতগুলো মাথা ছিল, এত এরকম কাজ করতে পারতো ওপর থেকে নির্দেশ না থাকলে। এই ওসি বাড়াবনি থানার মধ্যে দাঁড়িয়ে তৃণমূল নেতাকে নিয়ে কেক কাটছে, বার্থডে সেলিব্রেট হচ্ছে, ওর বাবার ক্ষমতা ছিল কিছু করার, যদি ওপরে গাড়ির হাত না থাকতো। আমি আবার বলছি, এই পাঁঠা বলির জায়গায় কুমড়ো বলি না দিয়ে অ্যাকচুয়াল পাঁঠা বলি হওয়াটা প্রয়োজন আছে। আর শেষ করবো আমি, ফিরহাদ হাকিম বলেছিল এনাফ ইজ এনাফ, সৌগতবাবু সেটাকে এন্ডোর্স করেছিল। পুলিশ মন্ত্রী বলছেন, স্বীকার করছেন পুলিশ ঘুষ খায়, তিনি এটাও বলছেন দলীয় নেতারাও ঘুষ খায়। তাহলে পুলিশ মন্ত্রীটা কী করছেন? এক কাজ করুন, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, তাকে আমি অনুরোধ করবো, তিনি তো মন্ত্রিসভার হেড, পুলিশ মন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রীকে এই মোমেন্টে বরখাস্ত করবেন কি তিনি? আচ্ছা, আমি শক্তিদা তরুণ যেটা বললো যে পাঠা বলির জায়গায় কুমড়ো বলি হচ্ছে, কিন্তু যখন তরুণ জ্যোতিদের হাতে পাঠা বলির অপশান আছে তখন তারাও সেই কাজটা করতে পারছে কি? দেখুন, তরুণ জ্যোতির হাতে কি অপশান আছে না আছে জানি না। সব্যসাচী, একটু আগে তুমি কতগুলো ক্যাপশন দেখালে, তাতে দেখলাম অনারেবল চিফ মিনিস্টার বলছেন যে পুলিশের একাংশ, সরকারি কর্মচারীর একাংশ, ভূমি দপ্তরের একাংশ, তারা এই কারাপশানের সঙ্গে যুক্ত। আমি যদি নিজেকে নিজে ক্ষমা না করি তাহলে ভয়টা কিসে? আজকে 13 বছর পর হঠাৎ তার এইসব কথা মনে আসছে। আজকে তিনি পুলিশ মন্ত্রী, পুলিশকে করা হতে বলছেন এখন, তার মানে আগে পুলিশ খুব হালকা ছিল। এই বক্তব্যের মধ্যে দিয়ে যেটা বললে যে আলু পাচার, আরে নাসিক থেকে পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল বলে একটা গভর্নমেন্ট উল্টে গেছিল, কেন তিনি এইটা বলতে পারছেন না যে যারা গোডাউনে আলুগুলো রেখে বাজারে দাম বাড়িয়ে দিচ্ছে, কেন তিনি এটা বলতে পারছেন না যে হালকা নয়, প্রথম থেকেই যদি করা হাতে এই সমস্ত গুণ দমন করা হতো, যদি শাহজাহান অনুব্রতদের জন্ম না হতো, তাহলে আমরা আজকে হঠাৎ এতদিন পর তার মনে পড়লো যে এ সার্টেন সেকশন অফ ক্লারিক্যাল অফিসিয়ালস, তার মধ্যে আজকে তার চারপাশে যে আইএস আইপিএসরা আছে তাদের সম্পত্তির পরিমাণটা একবার ভেবে দেখুক না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে যদি শুধুমাত্র যে কথা বললো তরুণ, যে একটা সার্ভিস রুল অ্যাক্ট আছে, যে ভাই যেটা বললো যে সিপিএমের একাংশ এখনো তারা সব জায়গায় ঘিরে আছে, তারাই এই সমস্ত দুর্নীতি করে মেলাইন করতে চাইছে গভর্নমেন্টের মুখটাকে। আমার পরিষ্কার কথাটা পরিষ্কার এইভাবেই যে আমি সরকারের 1 নম্বর লোক, আজকে মুখ্যমন্ত্রীকেই তো দায়িত্ব নিতে হবে, অন্যকে অ্যাকিউজ করবার কোনো জায়গা মুখ্যমন্ত্রী নেই। শিশুর রিজাইন আজকে এক দলের অভ্যন্তরে অভিষেকের হাতে ছেড়ে দিলাম, তাহলে অন্য কোনো লবির হাতে ক্ষমতা যাচ্ছে, এই প্রশ্নটাও তো সাধারণ মানুষের মনে যাচ্ছে। তো আরজি করে শুধু যখন তরুণ জ্যোতিরা দাবি তুলেছিল, দাবি এক দফায় মুখ্যমন্ত্রী পদত্যাগ, তখন আপনাদের তরফ থেকেও একটা বিরুদ্ধ হওয়া যে আমাদের ওই দাবিটাও নয়, আমাদের বিচার না। আমি বলি না সব্যসাচী, আমি তোমাকে বলি বিরুদ্ধ জোট নয়। আমাদের বক্তব্য আরজি করের ডাক্তার বলেই তার আমরা বলেছি বিরোধীদের মধ্যে না, আমরা একটাই পরিষ্কার কথা বলেছিলাম, রাজনৈতিক পতাকার রংটা বাদ দিয়ে শুধু আজকে আমার কটা সিসি ক্যামেরা বসবে, আমার কটা এই বসবে, এই দাবিগুলো না। দাবিটা ফার্স্ট এবং ফরমোস্ট দাবি হওয়া উচিত ছিল আমার যে বোনটা মারা গেছে তাকে 90 দিনের মধ্যে ট্রায়াল করিয়ে চার্জশিট করিয়ে ভার্ডিক্ট দেওয়া। সেইটা কতটা কি করেছে? আরে সিম্পল কথা, সেটা কতটা কি হয়েছে? ম্যাগি কেউ রান্না করছে না এখানে, যে 2 মিনিটে ম্যাগি হয়ে যাবে। লড়াইটা তো এইভাবে হয় না, লড়াইটা এইভাবে হতে পারে না। শুভজিৎ, মানে ঘুরে ফিরে কিন্তু বিষয়টা এই দাঁড়ালো যে অন্তত অর্পণদের যেরকম বক্তব্য যে সিপিআইএম কর্মী সমর্থকদের যারা সমর্থক রয়েছেন তারা এই গোটা বিষয়টার মধ্যে অনেকটাই অভিযুক্ত, জড়িত, তারা সরকারকে মেলাইন করার চেষ্টা করে। সিপিএম তাহলে শূন্য নয় কথা অনুযায়ী। আমার কথা যেটা আমি দেখলাম, মুখ্যমন্ত্রী উনি একবারও সিপিএম এর নাম নিলেন না, এদিকে তৃণমূলের প্রতিনিধি সিপিএম এর কথা বলছেন। জানি না, হতে পারে তাদের সবার ভিন্ন আলাদা। তৃণমূলের মুখ্যমন্ত্রী কি বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছে, তৃণমূলের সমর্থক কি বলছে, নেতা কি বলছে, এক তো নেই। তাই বিভিন্ন ধরনের বিভিন্ন ধারার বিভিন্ন লোক কথা বলছে। আমার খুব স্পষ্ট কথা, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, আইএসএফ হোক, যে পার্টির লোক হোক, কেউ যদি প্রকাশ্যে রাজনীতি করে, যেটা কথা উঠে এলো পিএসসি সার্ভিস মানে পাবলিক সার্ভিস কমিশনের যে নিয়ম আছে, তারা যে কোনো সময় আপনি যদি জানেন প্রকাশ্যে কোনো রাজনৈতিক পলিটিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকতে পারে না। তার মানে কি তারা নিজের আন্দোলন করতে পারে না, নিজের দাবি নিয়ে? নিশ্চয়ই পারে, কিন্তু প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকতে পারে না। তাই যদি এরকম কারবার যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। তাহলে আসলে এগুলো হচ্ছে ভ্রান্ত কথা হচ্ছে কি, চুরি করছে তৃণমূলের এমএলএ, তৃণমূলের নেতা, তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের এমপি, তৃণমূলের রাজ্যের মুখ্যমন্ত্রী,
মুখ্যমন্ত্রী, তার ভাইপো, পুরো পরিবার, এরা চুরি করে করে একতলা থেকে তিনতলা বাড়ি করে ফেলছে, আর দোষ হচ্ছে অন্য লোকের। আসলে স্পষ্ট কথা, এখন এই যে একটা এরকম একটা সিনড্রোম, একটা পরিস্থিতি হয়েছে না, যে কিছু হলে তৃণমূলের একটা ফালির নেতা, একটা দলের নেতা, সে আরেকটা লবির নেতার নামে অ্যাকিউজ করছে। এগুলো আসলে এলোমেলো করে দিয়ে লুটে পুটে খাওয়ার মতো কনসেপ্ট, মানে গুলিয়ে দেওয়ার কনসেপ্ট। মানে এই যে বালি চুরি হয়েছে, এই যে চাকরি চুরি হয়েছে, শিক্ষা চুরি হয়েছে, আবাসের বাড়ি চুরি হয়েছে, যা কিছু বাকি নেই এই পৃথিবীতে, যা রয়েছে, যা সম্পদ আছে, এমন কিছু বাকি নেই যা চুরি করেনি তৃণমূল। এবার এই চুরিগুলো ঢাকার জন্য এখন কি হচ্ছে, এদিক ওদিকে গোলমাল পাকিয়ে দেওয়ার একটা পরিস্থিতি। এখন তুমি মিডিয়াতে শো করছো কি হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম না মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম? আচ্ছা, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, কালকে 6-0 আমি তোমায় বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তুমি ধরো, ফর এক্সাম্পল সব্যসাচী, তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী ধরো হলে, তো মানুষ তোমাকে প্রশ্ন করবে না আমাকে প্রশ্ন করবে, না শক্তিদাকে প্রশ্ন করবে, না তরুণদাকে প্রশ্ন করবে, না ওকে প্রশ্ন করবে? খুব স্পষ্ট কথা। তাহলে তো মুখ্যমন্ত্রী এবং সরকারের উচিত, এই যে মুখ্যমন্ত্রীর পদটা, আমার মানে জানি না আমার কেন হট করে মাথায় আসছে এই এমএলএ ফাটাকেষ্ট বা কি না কি মুখ্যমন্ত্রী ফাটাকেষ্ট কি সিনেমা ছিল না, তারপরে ওই মিনিস্টার ফাটাকেষ্ট, তারপরে ওই নায়ক সিনেমা, এ তো ইন্টার্নশিপ করে দেওয়া উচিত, দুটো পার্ট হয়েছে। হ্যাঁ, আমি তো ইন্টার্নশিপে ছেড়ে দেওয়া উচিত, যে এক সপ্তাহের মুখ্যমন্ত্রী পদ নিন, কে নেবেন, নিয়ে আপনি রাজ্যটা চালান। আসলে কিছুই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন এই 13 বছরে ওনার লোকেরা লুটে পুটে পুরো বাংলাকে সাফ করে দিয়েছে, এখন বিভিন্ন যুক্তি দিচ্ছে, এই যুক্তিগুলো ভ্রান্ত যুক্তি, নিজেদের চুরি ঢাকার যুক্তি। অর্পণ, আমি 2-3টে কথা বলি। একটা হচ্ছে তরুণদা বলছিলেন ও টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে চুনোপুটি, টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে সিবিআই। এখন সিবিআই এর হাতে তদন্ত চলছে। সিবিআই যদি মনে করে যে কোনো রাঘব বোয়াল মাথা আছে, আমরা তো শুনছি বহুদিন ধরে শিক্ষা দুর্নীতিতে পার্থ চ্যাটার্জির থেকেও বড় রাঘব বোয়াল আছে, এখনও সেই রাঘব বোয়ালকে আমরা দেখতে পেলাম না। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমার কংগ্রেসের দাদা বলছিলেন শাহজাহান অনুব্রতকে উনি এক সারিতে রাখলেন। পার্থক্য আছে, শেখ শাহজাহান সম্পর্কে এমন এমন অভিযোগ সামনে এসেছিল, দলগতভাবে তাকে বহিষ্কার করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। অনুব্রত মণ্ডলকে কিন্তু অন্যদিকে আদালত জামিন দিয়েছে। এবং একই সাথে আমি একটা প্রশ্ন আমার কংগ্রেসের প্রতিনিধির কাছে থাকবে, তিনি বলছেন যে সিএম শুড রিজাইন। এখন সিএম রিজাইন করলে ওনাদের পক্ষ থেকে, এটা উনি দাবি তুললেন এই স্টুডিওতে, তো ওনাদের পক্ষ থেকে কে সিএম হবেন, অধীর চৌধুরী নাকি শুভঙ্কর সরকার? এটা আমার একটা বক্তব্য থাকবে। তুমি বলো। আমার কথা হচ্ছে, ধরো একটা রাজ্যে যদি ক্রিমিনাল অফেন্স হয়, যখন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আসছি, আমি ইন্টারাপ্ট করবো না, যখন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ছিল, তো বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে যদি কিছু গোলমাল হতো, বুদ্ধদেব ভট্টাচার্য পদত্যাগ চাইতে রাস্তায় বিরুদ্ধে নামতো, কংগ্রেসের মুখ্যমন্ত্রী থাকলে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নামতো, বা বিজেপি থাকলে বিজেপি করে। আচ্ছা, আমার কথা বলো, যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, লোকে কি গিয়ে বলবে হেমন্ত সোরেনের রেজিগনেশন চাই? ঠিক আছে, রেজিগনেশন কেউ চাইতেই পারে। এক মিনিট, উনি বললেন না, আমার ছোট ভাই বললো যে কে হবে মুখ্যমন্ত্রী, অধীর চৌধুরী না শুভঙ্কর সরকার? আরে তার দলের অভ্যন্তর থেকেই হোক, আমি কখনো বলছি না কখনো অন্য দল, আমি নির্বাচিত না হয়ে মুখ্যমন্ত্রী হতে পারি না, যদি কোনো বিরোধী রাজনৈতিক দল দাবি তোলে, তাহলে তার এই ক্ষমতা নিয়েই দাবি তোলা উচিত যে যদি সেই মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন, তাহলে তার দল থেকেই কেউ মুখ্যমন্ত্রী হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আরজি করে ট্রায়াল, আমি এই জায়গাটাই আসবো। অর্পণ, আমার একটা বিরতির সময় হয়ে গিয়েছে, সঙ্গে থাকুন। আমি অর্পণের কাছেই আবার আসবো। অর্পণ, নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন, পদক্ষেপ করা হচ্ছে, কিন্তু সবসময় যদি প্রত্যেকটা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বলতে হয়, নির্দেশ দিতে হয়, তাহলে বাকি পুরো সিস্টেম কি, এতগুলো এই মাল্টিটায়ার সিস্টেম কি করছে? এটা তো প্রশাসনিক ব্যর্থতা, তুমি বলবে না? তা নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের মুখ, তিনি রাজ্য সরকারের প্রধান, সেক্ষেত্রে তিনি পুরো বিষয়টি নিয়ে তিনি মনে করেন যে তিনি যদি পুরো বিষয়টাকে অ্যাড্রেস করেন, তাহলে যত ভালোভাবে ব্যাপারটার অগ্রগতি হবে, সেক্ষেত্রে হয়তো অন্যরা অ্যাড্রেস করলে হয়তো অত দ্রুততার সাথে অগ্রগতি হবে না। এটা কিন্তু খুব বাজে প্রবণতার বিষয় না। মমতা বন্দ্যোপাধ্যায় একাধারে তো আমাদের দল এবং সরকারের মুখ, সেক্ষেত্রে নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনেও প্রত্যেকটি ইস্যুকে নিজেই অ্যাড্রেস করে এসেছেন। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে তিনি নিজে বাজারে বাজারে অভিযান চালিয়েছেন, এবং অভিযান চালিয়ে তিনি নিজে দেখেছেন
কি পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, দাম বাড়ার বিষয় থেকে শুরু করে আজকে টাস্ক ফোর্স যে কাজ করছে, আমরা বিগত দিনে কি কাজ করছে, হ্যাঁ আমি সেই কথাটাতেই আসছি। আজকে টাস্ক ফোর্সকে দেখা যাচ্ছে যে তারা নড়ে চড়ে বসছে। এই নড়ে চড়ে বসাটা আমরা কয়েক মাস আগেও দেখেছিলাম, যখন আলুর দাম বেড়েছিল, সবজির দাম বেড়েছিল। ফলে এই যে যারা এই বিষয়গুলোর দায়িত্বে আছে তাদেরকে যাতে আরো এই পুরো ঘটনাটাকে ত্বরান্বিত করার জন্য, পুরো ব্যবস্থাপনাটাকে ত্বরান্বিত করার জন্য যেটা করার দরকার মুখ্যমন্ত্রী সেটাই করছেন। আমি শুধু দুটো কথা বলে, আমি দুটো কথাতে আসবো, কিন্তু আরেকটা বিরতির সময় হয়ে গিয়েছে, প্লিজ সঙ্গে থাকুন। আমি তরুণের কাছে আসি। তরুণ, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বালি, কয়লা, গরু, এতে সিআইএসএফ অভিযুক্ত রয়েছে, নিচু তলার কেউ এতে মদত দিচ্ছেন, পুলিশ টাকা খেয়ে এইসব কাজ করছে। এবারে তোমরা বলছো তৃণমূলের শীর্ষ মাথারা এর সঙ্গে যোগ রয়েছে। এবারে ওই সব অভিযোগে যাদের তোমরা গ্রেফতার করছো, তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে রাজনৈতিক প্রতিহিংসার, তখন যারা আবার জামিন পেয়ে যাচ্ছে তাহলে কোনোভাবে রাজনৈতিক প্রতিহিংসার তথ্যটাই সামনে চলে আসছে না? দেখো, আইনের কথা বলে লাভ নেই, কারণ পলিটিক্স জানো সব ন্যারেটিভের খেলা। না, আইনের কথা কেন বলবো না? এখনও কি পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান ল অ্যাপ্লিকেবল না? অবভিয়াসলি বলবো। দেখো, মুখ্যমন্ত্রী পুরোপুরি মিথ্যে বলেননি। ওনার সাথে আমার রাজনৈতিক বিরোধ আছে, থাকতেই পারে। আমার মুখ্যমন্ত্রী এই গরু পাচার যখন তদন্ত হচ্ছিল, আমরা জানি বিএসএফ এর ডিআইজিও অ্যারেস্ট হয়েছিল, ভুল নেই কোনো। বিএসএফ এর কিছু সেক্টর ইনভলভ ছিল, ফ্যাক্ট। কিন্তু গরু তো পকেটে করে কেউ নিয়ে যায়নি, তাই না? পুরো পশ্চিমবঙ্গের বুক দিয়ে গিয়ে বর্ডার পর্যন্ত গেছিল, তো পকেট করে কেউ লুকিয়ে নিয়ে যায়নি, পুলিশের কাছ দিয়ে গেছিল। পিঙ্ক স্লিপের একটা চর্চা হয়। পিঙ্ক স্লিপটা কার? মুখ্যমন্ত্রী একান্তে ভাইপোর সাথে বসলে জিজ্ঞেস করে নি পিঙ্ক স্লিপটা কি, ভাইপো নিশ্চয়ই বলতে পারবে। মুখ্যমন্ত্রী দুর্নীতি নিয়ে মাঝে মাঝে কথা বলেন, পুলিশদের কথা বলেন। আমি আবার বলছি, এটা তো শুভজিৎ শক্তি দ্বারা বলতেই পারে, সেই মিলিজুলি বিষয়। আমি আসছি সেটিং এর বিষয়। সেটিং এর বিষয় তো ইন্ডিভিজুয়াল আলোচনা শোনারা করে নেবে, এখন না করে। আর এই তৃণমূল বলছে না, নিচু তলার কর্মী, এই কর্মী তৃণমূলে, দেখো ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে বস। কেন তৃণমূল, কোনো ভদ্রলোক আজকে দিনে তৃণমূল করে তো মনে হয় না। কয়লা চোর, গরু চোর, বালি চোর, চাকরি চোর, বিভিন্ন সেক্টরে তুমি চোর পাবে। আর বারবার মুখ্যমন্ত্রীকে কেন নামতে হয়? তোমার এটাও প্রশ্ন ছিল কিছু আগে, ভাইও বলছিল যে দলের একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট, সেই পোস্টকে তো উত্তর দিতে হবে। তুমি এটা সিম্পল জিনিস আমাকে উত্তর দাও। তুমি বলো, তোমাকে অ্যাঙ্কার আমার প্রশ্ন করা উচিত না, তাও করছি। তোমার কাছে দুটো স্টুডেন্ট আছে, ধরো একটা স্টুডেন্ট হচ্ছে ফেল করে পাস করছে, একটা স্টুডেন্ট স্ট্রেট ভালো মার্কস নিয়ে পাস করছে, কাকে তুমি বেটার বলবে? ভালো মার্কস নিয়ে। এক্স্যাক্টলি। তো মুখ্যমন্ত্রী ফেল করে মুখ্যমন্ত্রী হয়েছেন, সাপ্লিমেন্টারি মুখ্যমন্ত্রী। ওনার দলের আরো অনেকজন আছে। মানে কেন? হ্যাঁ, নির্বাচনে হেরে উপনির্বাচনে জিতেছিলেন, সাপ্লিমেন্টারি মুখ্যমন্ত্রী। কিন্তু ওনার দলে যারা মানে স্ট্রেট পাস করেছিল, তাদের যোগ্যতা ওনার থেকে নিশ্চয়ই বেশি, গ্রহণযোগ্যতা অন্তত। তাদের মধ্যে কেন মুখ্যমন্ত্রী হতে পারে না? আবার বলছি, সিম্পল, মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের, মানে তিনি দেখাতে একটাই পোস্ট, বাদ বাকি ল্যাম্প পোস্ট। তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, পুরো দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে। এবং লাস্ট আমি বলে শেষ করবো, দেখো, এই পুলিশ, সিআইডি, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, এই চারটে জিনিস যদি ঠিকঠাক কাজ করতো, দুর্নীতির তো জায়গা থাকতো না। তো এসিবির কাছে একের পর এক অভিযোগগুলো হয়, সেগুলো ডকেট হয়ে পড়ে থাকে, এগোয় না। সিআইডির একাবার সিআইডি কাজ করছে না, মুখ্যমন্ত্রী বলছে, আমি বলছি না। পুলিশ ঘুষ খায়, আমি বলছি না, মুখ্যমন্ত্রী বলছে। পুলিশ কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি করে, আমার মুখ্যমন্ত্রী। সিবিআইডি কি কাজ করে সেটাও তো বাকিরা প্রশ্ন দেখতে, মানে কেউই কিছু কাজ করেন না। তরুণদা একটা কথা বললো না যে মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার মুখ্যমন্ত্রী, আরে এটা তো বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনো নেতা নেত্রী নেই। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমরা তো কে হবে? এটা তো স্বাভাবিক ব্যাপার। এখানে মুখ্যমন্ত্রী নিজে নির্বাচন আগে বলেছে 294টা সিটে আমিই প্রার্থী। যদি উনি প্রার্থী হয়, তার মানে ভালো যেরকম ওনাকে নিতে হবে, খারাপটা ওনাকেই নিতে হবে, খুব স্পষ্ট। আমি আসবো অর্পণ, শক্তি দেখা যাচ্ছে অর্পণ, তারপরে আসছি। বলো। ব্যাপারটা হচ্ছে যে একটা কথা, মানে যে কয়লা চুরি, বালি, আর এমন কিছু চুরিতে বাকি আছে যার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা কোনো কর্মী গ্রেপ্তার হচ্ছে না। আমাদের তৃণমূলের ভাই বলল না, কিন্তু কি হয় শক্তিদা, সাধারণ মানুষ দেখছে তারা গ্রেফতার হচ্ছেন, আমি বলি তোমরা হইচই করছো, কিন্তু সাজা হচ্ছে কি? বাট টিল টুডে উই ক্যানট ডিনাই দ্য জুডিশিয়ারি সিস্টেম অফ ইন্ডিয়া। আমি তো অস্বীকার করতে পারি না, গ্রেপ্তার একজন হতে পারে, গ্রেপ্তার হলে সে বেল পেয়ে গেলে সে সাবজুডিস হয়ে যায় ব্যাপারটা। এটা দেখছি আমরা সেই নারদা সারদার থেকে। যে আলোচনা যেটা বিষয়বস্তু হচ্ছে যে যেমন ভাই বলল যে অপোজিশন থেকে
আরে এরমও তো ভারতবর্ষের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দৃষ্টান্ত আছে, যে প্রাইম মিনিস্টার পদত্যাগ করে মন্ত্রিসভা ডিসলভ করে দিয়ে নতুন করে জনগণের রায় চেয়েছে, এরও উদাহরণ আছে। মানে এটা করলে বলছো কাজ হবে? এটা ভালো না। আজকে টাস্কফোর্স কতদিন আগে এই স্টুডিও, তুমি এই মন্ত্রিসভা ডিসলভ করে দিয়ে যদি আবার নতুন করে হয়, তুমি আবার মুখ্যমন্ত্রীর কথা বলছো, কাজ হবে না? না, মমতা বন্দ্যোপাধ্যায় 13 বছরে টোটাল 13 বছর কম সময় নয়, একটা টোটাল সিস্টেমের, তাহলে এই বিভিন্ন দপ্তরগুলো ডিস্ট্রিবিউশন করার দরকারটা কি? যেমন নির্বাচনের আগে বলেন যে 42টা কেন্দ্রে আমি লড়ছি, যেমন নির্বাচনের আগে বলেন 294টা আসনের প্রার্থী, তাহলে অনেক টাকা কম ব্যয় হয়, অনেক সেক্রেটারিকে কম রাখতে হয়। তাই বলেও তো তৃণমূল তারা ভোটে জিতে আসছে, জিতছে না, তাহলে খাদ্য এবারে কালকের জন্য তারা কনফিডেন্স হয় 0 নিয়ে, তাহলে এইগুলো এত দপ্তর রাখার দরকার। ছোট জিনিস বলবো, দেখো ভোটে নির্বাচনের রেজাল্ট যদি সব ঠিক হতো তাহলে আজকে দিনে তুমি স্বীকার করতে, আমরাও বলতাম যে এমার্জেন্সি, এবারে ভোটে যদি 6-0টা তোমাদের দিকে হতো তখন তোমরা বলতে মানুষ রায় দিয়েছে, না বিষয়টা আমার মনে হয় কোথায় বিষয়টা একটা জায়গায় ঠিক করা উচিত, যে তৃণমূল ভোটে জিতলে চুরি করে জিতেছে, আর তোমরা কোনো মানুষ এই বিষয়টা মানে আমি একদম সাধারণ মানুষের দিয়ে প্রশ্ন করছি। তুই ভোটের প্রশ্ন তুললে তো ঠিক আছে, যদি ভোটে জেতার কথা বলি, আমি ভোটের দিক দিয়ে আসছি। ধরো আমি যদি কোনো দুর্নীতি না করে থাকি, আমি ভালো কাজ করে থাকি, তার মানে তো আমার ভোটের খুব একটা গোলমাল করতে হবে না, প্রচার করতে হবে না, মানুষ এমনি আমার সঙ্গে থাকার কথা, লজিক তাই বলে। তাহলে এই যে উপনির্বাচনের ভোটের দিন আমরা দেখলাম বিরোধী প্রার্থীদেরকে কিভাবে লোক জড়ো করে এনে টাকা ফাঁকা খাইয়ে তাদেরকে জড়ো করে এনে কি করা হচ্ছে, যে গো ব্যাক। কি হয় শুভজিৎ, এই যে এই লজিকগুলো না শুভজিৎ, তোমার কি মনে হয় না প্রার্থী, আমি ধরো যে কোনো প্রার্থী আছে গণতান্ত্রিক দেশে, যে কোনো প্রার্থী আছে, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, নির্দল হোক, তার তো নিজের ভোটারদের সঙ্গে মানে সে ভোট কেন্দ্রে যাওয়ার কথা, অধিকার আছে। আচ্ছা, পাশের রাজ্য শিক্ষাগত দিক থেকে আমাদের থেকে অনেক পিছিয়ে, ডেমোগ্রাফি দিক থেকে অনেক পিছিয়ে, একটা নকশাল এফেক্টের জায়গা ঝাড়খণ্ড, সেখানেও ভোট হলো, সেখানে খুনোখুনি হলো না, বোম পড়লো না, কেউ মরলো না। আবার এরকম অভিযোগ হচ্ছে বিহার থেকে পাশের রাজ্যে দুষ্কৃতি আসছে, বিহার থেকে এখানে দুষ্কৃতি আসছে, অস্ত্র আসছে, বিহারে এই পরিস্থিতি তৈরি হবে না, এখানে তৈরি হয়, বাড়ি বাড়ি তৈরি হয় অস্ত্র। কর্মসংস্থান নেই গুন্ডাদের, এখানে কর্মসংস্থানটা হচ্ছে। বিহারের লোকগুলো ঠিকই, মানে এটা ভুল কিছু না, বিহার থেকে আসছে, বিহারে ওরা কাজ পাচ্ছে না, বিহার ঝাড়খণ্ডে, তাদের পশ্চিমবাংলায় এসে কাজ পেয়ে যাচ্ছে। আচ্ছা অর্পণ, আমি শুধু 2-3টে ছোট ছোট করে বলি, সেটা হচ্ছে যে মানে বাংলায় কর্মসংস্থান আছে, এই ধরনের কর্মসংস্থান আছে, আমরা এটা বারংবার বলি, স্বীকার করি, আমাদের অস্বীকার করার কিছু নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় দল এবং সরকারের মুখ, তিনি নেত্রী, তিনি দলের সুপ্রিমো, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং তিনি বলেন যে 294টি কেন্দ্রে আমি প্রার্থী, অত্যন্ত দায়িত্ব সহকারে তিনি কথাটা বলেন, এবং বাংলার মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করে, এখনো পর্যন্ত 48% মানুষ গত বিধানসভা নির্বাচনে আশীর্বাদ করেছেন, সেই 48% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন, তাতেই তৃণমূল কংগ্রেস 213 হয়েছে, সিপিআইএম এবং কংগ্রেস 0 হয়েছে। কংগ্রেসের সমস্যা হচ্ছে, দাদা বলছিলেন, আমি একটা ওনার আগের কথাটায় ফিরে যাই, যে আরজি করে 90 দিনের মধ্যে ট্রায়াল কোর্টে ফেলে পুরো ব্যাপারটাকে একটা সিস্টেমের মধ্যে আনা। মমতা বন্দ্যোপাধ্যায় তো আরজি করের ঘটনার দিন বলেছিলেন যে আমরা এই তদন্ত সিবিআইকে দিয়ে দিতে পারি, আমাদের কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করব, আমাদের দাবি থাকবে যাতে যত দ্রুত সম্ভব ট্রায়াল কোর্টে এই ব্যাপারটা যায় এবং যত দ্রুত সম্ভব ফাঁসির সাজা হয়। এটা তৃণমূল কংগ্রেসের ঘোষিত স্ট্যান্ড, সবাই জানেন। কিন্তু উনি যেটা বললেন যে এমন কোনো দুর্নীতি নেই, এমন কোনো চুরি নেই যাতে তৃণমূল কংগ্রেসের নেতারা গ্রেপ্তার হননি। কংগ্রেসের সমস্যাটা এটাই যে দিল্লিতে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে যদি এজেন্সি ডাকে তাহলে ইডিসিবিআই ভালো, এই ইডিসিবিআই কালো, আর এখানে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ডাকলে ইডিসিবিআই ভালো। এই দ্বিচারিতা পশ্চিমবাংলার মাটিতে চলছে না বলেই ওনারা শূন্য হয়ে গিয়েছেন। এবং ফাইনালি আমি এই প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা বারংবার উঠে আসছে, আমি এই কথাটাতে আসি, সেটা হচ্ছে বিজেপির এমন প্রচুর উদাহরণ দেওয়া যেতে পারে প্রাইভেট লিমিটেড কোম্পানির, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে যখনই পাবলিক লিমিটেড কোম্পানিতে নিয়ে আসার চিন্তা ভাবনা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের মধ্যে, তখনই কিন্তু শুভেন্দু অধিকারীর মতো কিছু নেতৃত্ব তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে যোগদান করেছেন। তার ভাই আজকে এমপি হয়েছেন পুনরায়। না ভাইগুলো বলছিল ফাঁসি সাজায়ানল। আচ্ছা, ধনঞ্জয়ের পর পশ্চিমবঙ্গে কোন ফাঁসিটা হয়েছে? কামদুনি কেসে যেটা হলো, তাড়াহুড়ো করে সবকিছু করে ট্রায়াল ফায়াল শেষ করার চেষ্টা হলো। বেসিকটা ভাই আমি লয়ার ভাষা করি পড়ে নেবো জয়দার জাজমেন্টটা,
পরিষ্কার লেখা ছিল শেকি ফাউন্ডেশন জাজমেন্টের ছত্রে ছত্রে ছিল রাজ্য সরকারের পুলিশের তদন্তের অপদার্থতার কথা। এটা খালি এখানেই শেষ নয়, প্রত্যেকটা কেসেই তাই হচ্ছে। তাড়াতাড়ি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্র্যাকটিক্যাল ইস্যু হচ্ছে লোয়ার ফার্স্ট ট্র্যাক কোর্ট হচ্ছে, ফার্স্ট ট্র্যাক কোর্টে জাজ নেই। প্র্যাকটিক্যাল হচ্ছে ফার্স্ট ট্র্যাক কোর্ট আছে, ফার্স্ট ট্র্যাক কোর্টে রেগুলার এমপ্লয়িজ নেই। প্রত্যেকটা আমরা দাবি তুলেছি, আমাদের দাবির সাথে প্র্যাকটিক্যাল সম্পর্ক কি? সরকারে তোমরা সিবিআই তদন্ত তো সিবিআই দরকারই হতো না। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে যে আখতার আলী 1 বছর আগে যে কমপ্লেন করে উঠলো, তার যদি স্টেপ নেওয়া হতো আর্থিক কেলেঙ্কারিতে অন্তত সিবিআই দরকার হতো না। বাকি রেশন দুর্নীতির ক্ষেত্রে যে অভিযোগটা পুলিশের কাছে হয়েছিল, সেই পুলিশ স্টেপ নিত, তাহলে ইডি তদন্তের দরকার হতো না। কিসের জন্য দরকার হতো? করে না, এখন স্টেপটা নেয় না। কারণ মুখ্যমন্ত্রী কাকে বাঁচায়? কার থেকে ভাগ পাওয়ার জন্য? চুরির ভাগের জন্য করে চুপচাপ থাকে। আচ্ছা, এই আলোচনার মধ্যে একটা খবর আসছে, সেখানে আমরা চোখ রাখবো। বনগাঁয় স্কুলের সামনে বিস্ফোরণ, স্কুলের পাশে থাকা পাথর, সেই পাথর থেকে বিস্ফোরণ হয়েছে। কিভাবে বিস্ফোরণ এখনো পর্যন্ত আমরা আরও তথ্য নেওয়ার চেষ্টা করব। 2 জন পড়ুয়া জখম হয়েছেন এখনো পর্যন্ত। আর রাস্তা তৈরির কিছু সরঞ্জাম ছিল, সেখানে তার ছিল, সেই সব তারে হাত দিতেই বিস্ফোরণ, এমনটাই পড়ুয়াদের তরফ থেকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং বনগাঁ থানার খড়ুয়া রাজপুর হাই স্কুল সংলগ্ন এলাকার ঘটনা। আমি একটু কি হয়েছিল ঘটনাটা, মনোজ রয়েছে আমাদের প্রতিনিধি, মনোজের কাছ থেকে জানবো। মনোজ, বনগাঁর থানার খড়ুয়া রাজপুর হাই স্কুলে কিন্তু একটি বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের ঘটনায় কিন্তু 2 জন ছাত্র আহত হয়েছে বলে জানা গেছে। তবে বলে রাখি যে এই যে খড়ুয়া রাজপুর হাই স্কুল ছিল, সেই হাই স্কুলের পাশেই একটা রাস্তা ছিল এবং সেই রাস্তা তৈরির জন্য কিছু সামগ্রী অর্থাৎ খোয়া সেখানে জড়ো করা ছিল। এবং স্কুলের টিফিন টাইমে 2 জন 5ম শ্রেণীর ছাত্র সেইখানে খেলতে খেলতে যায় এবং সেই খোয়াতে হাত দিলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ঘটনায় 2 জন ছাত্র আহত হয়েছে। একজন ছাত্রের আঙুলে ভীষণ পরিমাণে চোট লেগেছে এবং অন্য একজন ছাত্রের অল্প বিস্তর আহত হয়েছে। তাদেরকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে থেকে চিকিৎসা করে। কিন্তু মনোজ, বিস্ফোরণ কিভাবে জানা গেল? মানে রাস্তা তৈরি হচ্ছে, পাথর পড়ে রয়েছে, সেখান থেকে বিস্ফোরণ? স্থানীয় যে লোকজন ছিল তাদের বক্তব্য যে এই যে রাস্তা তৈরি করার যে সামগ্রী পাথর পড়েছিল, সেই সামগ্রীর ওইখানে একটা সাদা রঙের তার ছিল। সেই সাদা রঙের তারে যখন সেই স্কুল পড়ুয়ারা হাত দেয়, তখনই কিন্তু এই বিস্ফোরণ ঘটে। তবে ঠিক কি কারণের জন্য এই বিস্ফোরণ এখনো পর্যন্ত পরিষ্কার নয়। বনগাঁ থানার পুলিশ তদন্ত করে দেখছে যে এই রাস্তা তৈরির সামগ্রীর মধ্যে বিস্ফোরক কিভাবে এসেছে এবং কেন এই দুর্ঘটনা ঘটলো, তা কিন্তু তদন্ত করে দেখছে বনগাঁ থানার পুলিশ। অনেক ধন্যবাদ মনোজ। শক্তিদা, এই মানে পাহাড় ফাটিয়েও রাস্তা তৈরি হচ্ছে না, এমনি রাস্তা তৈরি হচ্ছে, সেখানেও বিস্ফোরণ। জায়গাটার নাম বনগাঁ, প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য। ওখানকার ভৌগোলিক পরিসীমা সীমান্তবর্তী অঞ্চল, কোটি কোটি টাকা আকাশে বাতাসে ওড়ে। ওখানে পথে ঘাটে বোম ব্লাস্ট, এটা কোনো নিত্য, মানে যেমন ভাটপাড়া জগদ্দল কাকিনাড়া, তেমনি বনগাঁ বসিরহাট। দেখতে হবে, ডেমোগ্রাফিটা দেখতে হবে এবং ভৌগোলিক অবস্থানটা দেখতে হবে। রাস্তা তৈরি করছে, রাস্তা তৈরি করতে গিয়ে বাচ্চা ছেলে পড়াশুনো করতে গেছে, হাতের আঙুল উড়ে যাবে, এটাই এক্সপেক্টেড। আজকের দিনে এটাই আমরা আশা করছি, এর বাইরে কিচ্ছু আশা করি না। আমি একটা, উনি হয়তো জানেন নাই যে শঙ্করাঢ্যর কথা বললেন, তিনি অলরেডি অ্যারেস্টেড হয়েছেন। ফলে এই বিষয়টার সাথে নিশ্চয়ই শঙ্করাঢ্যের কোনো এখন দ্বিতীয় কথা হচ্ছে, এখন আমরা এটাকে বলতেই পারি যে বনগাঁর এমপি হচ্ছেন শান্তনু ঠাকুর। ফলে আমার মনে হয় যে এক্ষুনি এই কনক্লুশন টেনে দেওয়াটা ঠিক হবে না। নিশ্চিতভাবে বনগাঁ একটা বর্ডার এলাকা, সেখানে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, রাজ্য সরকার সেটাকে সদর্থকভাবে দেখবেন। যখন এটা সামনে এসেছে এত সত্বর, আমরা দ্রুত রাজ্য সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে, এটাই আশা করি। না, আমি প্রথমে ক্ষমা প্রার্থী। যখন আমাদের মুখ্যমন্ত্রী বলতেন আমি ভিতর শিল্প করে দিয়েছি, আমি বিশ্বাস করিনি। আমার মতো যারা বিশ্বাস করেনি তাদের অবিলম্বে সরি শক্তিমান বলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কারণ হচ্ছে এই ভিতর শিল্পগুলোর প্রোডাকশনগুলো এখন দেখা যাচ্ছে। চারিদিকে বোম এবং বারুদের যে গন্ধটা বেরোচ্ছে, সেটা ভিতর শিল্পেরই প্রোডাকশন। প্রচুর প্রোডাকশন হচ্ছে মুখ্যমন্ত্রী সেই কুটির শিল্পগুলোর, যে কুটির শিল্প নাকি আমার পশ্চিমবঙ্গে অনেক এগিয়ে যাচ্ছে। আগে মুঙ্গেরের উদাহরণ দিত, মুঙ্গের এখন বাচ্চা। পশ্চিমবঙ্গে গলিতে গলিতে বোম তৈরি হচ্ছে এবং কেয়ার অফ মাননীয়া, অনুপ্রেরণা মাননীয়ার।
শুভজিৎ, এই যে একের পর এক ইস্যু, এটা তো অস্বীকার করবে না, ইস্যুগুলো মানে জ্বলন্ত ইস্যু। প্রশ্ন মানে তুলছে অনেকেই, এত ভালো ভালো ইস্যু পেয়েও বিরোধীরা সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। মুখ্যমন্ত্রী সামনে আসছেন, তৃণমূলের নেতারা সামনে আসছেন, তারাই বলছেন এটা এই জায়গায় ভুল, এই জায়গায় ঠিক, তারাই ব্যবস্থা নেওয়ার দাওয়াই দিচ্ছেন। তোমরা কি করছো? এটা আসলে আমি শুরুতেই বলেছি তোমার ডিবেটের শুরুতে যে এটা আসলে নিজের চুরি ঢাকতে, নিজের সমস্ত ব্যর্থতা ঢাকতে এই ধরনের একটা নাটকের পরিস্থিতি তৈরি করে দেওয়া। এই গতকালকে বোধহয় মদন মিত্রর সঙ্গে এই যে চোর তোমাদের সেই থিওরিও তো জোরদার হচ্ছে না। মদন মিত্রর সঙ্গে বোধহয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা কিছু গন্ডগোল হয়েছিল গতকাল না গত পরশু অবধি, আবার সকালবেলা মানে রাত কেটে ভোর হয়ে গেছে, এখন আবার গোলমাল ঠিক হয়ে গেছে। তো এগুলো কেন হচ্ছে বুঝতে পারছো না? আসলে নিজেদের যে গোলমাল, নিজেদের যে অন্তর্দ্বন্দ্ব, মানে তৃণমূলকে খুন করছে, তৃণমূলের লোকজন ভাগ বাটোয়ার জন্য মারপিট করছে, এবং সব থেকে বড় কথা তোমাদের সময় যে অন্তর্দ্বন্দ্ব কথা না, আমাদের অন্তর্দ্বন্দ্ব দেখাতে পারবে? একটা উদাহরণ দেখাও দেখি, পিসিআর কে বলো না দেখাতে, পুরোনো ইনস্ট্যান্স খুলে। এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা আইটি সেল থেকে অনেক কিছু বেরোতে পারে। আমার কথা হচ্ছে না, আমি একটু শেষ করিনি, আমি বলছি এই যে পাথর দেখছো না, এই পাথর না বোম, ওই পাটুলিতে বোধহয় কদিন আগে একটা বাচ্চার পায়ে আঘাত নাকি হয়েছিল, ওই পাটুলি মানে 110 নম্বর ওয়ার্ড বোধহয় কলকাতা, একদম 110 বা 101 নম্বর ওয়ার্ড, একদম কলকাতার প্রাণকেন্দ্রে। বনগা ছেড়ে দাও, কলকাতার মধ্যে এই ধরনের শিল্প হচ্ছে। তুমি কী ভেবেছিলে? মুখ্যমন্ত্রী যখন বলেছিল যে আমি শিল্প নিয়ে আসবো, কী ভেবেছিলে? শিল্প মানে কি ভারী শিল্প? শিল্প মানে আসলে কি? শিল্প মানে বিহারে কাজ পাচ্ছে না মানে পশ্চিমবঙ্গে এসে কাজ করো, এখানে এসব অসামাজিক কাজের ব্যবস্থা করে দেবো আমি, তার বিনিময়ে পয়সা দেবো, দরকার আমার কাউন্সিলর তার উপরে গুলি চালাবে, সে মরলো না বাঁচলো পরের কথা। আচ্ছা শক্তিদা বল, আমি অর্পণ কাছে আসছি। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে আজকে বনগার শঙ্করাঢ্য গ্রেপ্তার হয়েছে, এই করছে, এইসব গল্প আমরা জানি। এখনও যিনি আছেন সেই চেয়ারম্যানের আমলেও যে ঘটনাগুলো ঘটেছে, বনগার পৌরপিতা পুরীতেও খুন হয়েছে। বনগার ইতিহাসটা যদি আমার নতুনকার শিল্প বলে কিচ্ছু নেই। আমার একটাই বক্তব্য, অনারেবল চিফ মিনিস্টার, সে আমারও মুখ্যমন্ত্রী, বারবার করে বলছে যে দলের প্রতীক এবং সরকারের প্রতীক। তাহলে ডেমোক্রেটিক্যাল সেট আপটার দরকার কি? ডিক্টেটরশিপে আসুক না কেন, সমস্ত একাই করবে, এত খরচাপাতিও কম হবে। এবং আমি বলি যে আজকে পশ্চিম বাংলায় আস্তে আস্তে যদি স্বীকার এতদিন পর করছেন, যেদিকে এগিয়ে যাচ্ছে, আগামী প্রজন্ম কি পাবে? তাদের শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি কোন জায়গায় তারা পা রাখবে? যেখানেই পা রাখবে সেখানেই বিস্ফোরণ ঘটবে। আমি অর্পণ তোমাকে ব্রেকের পরে আসবো, তরুণ জ্যোতিকে কাছে আবার যাবো। তরুণ সাংসদ শান্তনু, তিনি দুবারের সাংসদ, আমি যদি খুব ভুল না করি, তাই তো? ল অ্যান্ড অর্ডার শান্তনুদা সামলায়। সাংসদ তো তিনি, একদম তৃণমূলের সাংসদ থাকলে একই প্রশ্ন তোমরা করতে। একদম সাংসদ ল, আমি আবার এটা তো ফিরহাদ হাকিমও বলেছে, ল অ্যান্ড অর্ডার কি জনপ্রতিনিধিরা সামলায়, তখন তোমরা তাকে সমালোচনা করেছো। প্রশাসনের দায়িত্ব পশ্চিমবঙ্গের প্রশাসনে কে আছে? বিজেপি আছে। বলো ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, ফিরহাদ হাকিম যে কথা বললেন একটু ডিফারেন্স আছে, আমি এটা লিখে রেখে তখন বলা হয়নি। ফিরহাদ হাকিম কথাগুলো বলতে পারেন না, কারণ প্ল্যান স্যাংশন কে করে দেখতে হবে ফার্স্ট। সেকেন্ড, বোর্ড অফ কাউন্সিলর বা কেএমসির ক্ষেত্রে মেয়র এন্ড কাউন্সিলের কাজটা কি দেখতে হবে। ইললিগাল কনস্ট্রাকশন ভাঙার দায়িত্ব কার, নোটিফিকেশন করার দায়িত্ব কার? তাদের, তারা নেন না কেন? তো বেসিক্যালি তাদের কাজ, তো তারা কাজটা করেন না, অন্যের উপর চাপাচ্ছেন কেন? কিন্তু সাংসদের কথা যদি বলি, পশ্চিমবঙ্গে বিরোধী সাংসদের অবস্থা বা বিরোধী বিধায়কদের অবস্থা, যখন প্রশাসনিক বৈঠক হয় তুমি দেখবে মুখ্যমন্ত্রী যেটা করেন, বিভিন্ন জায়গায় প্রেস থাকে, লাইভ করেন উনি, সবাইকে ডাকা হয়, ওই এলাকার বিরোধী সাংসদ বা বিধায়ককে ডাকা হয় না। দেখা হয় না, কেন ডাকা হয় না? প্রশাসনিক বৈঠক, তৃণমূলের বৈঠক না তো, আমার টাকায় বৈঠক তো, তৃণমূল নেতাদের কোনো নেতার বাবার টাকায় তো বৈঠক। মানে তুমি বলছো যে যেহেতু মেন স্ট্রিম প্রশাসন থেকে বিরোধী সাংসদ বিধায়কদের আইসোলেট করে রাখা হয়েছে, ফলে তাদের ক্ষমতাটা অনেকটা এই ক্ষেত্রে কমে গেছে। আরে টাকা অ্যালট করা হয় না, আরে ক্ষমতা বিরোধী দলের পঞ্চায়েতের মেম্বার হলে রাজ্যের প্রশাসন না, আর বিডিও এসডিও গুলো তো পুরো চলে তৃণমূলের পার্টি অফিস থেকে। প্রশাসন অ্যাজ পার কনস্টিটিউশন, অ্যাজ পার 7 শিডিউল, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। ল অ্যান্ড অর্ডার যদি যেই মন্ত্রী, যে পুলিশ মন্ত্রী রাজ্যের ল অ্যান্ড অর্ডার সামলাতে না পারেন, তিনি তার মুখ্যমন্ত্রীকে একটু অনুরোধ করুন যে আমি অপদার্থ, আমাকে সরিয়ে দিন। মুখ্যমন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রীর অনুরোধটা রেখে পুলিশ মন্ত্রীকে সরাবেন। আমি সমস্ত উত্তর অর্পণের কাছ থেকে নেবো, কিন্তু এটা বিরতির পর। সঙ্গে থাকুন। অর্পণের কাছে সরাসরি, খুব সংক্ষেপে। না, আমি জাস্ট
বনগাঁর ব্যাপারটা নিয়ে আমি যেমনটা শুরুতে বললাম, আবারও বলছি, এখনো কনক্লুশনে আসার কোন মতো সময় আসেনি। সবে ঘটনা ঘটেছে, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, রাজ্য সরকার নিশ্চিতভাবে দেখবেন। আমি শুরুতেই বললাম, আমি শান্তনু ঠাকুরকে আমরা দায়ী করতেই পারি, কারণ শান্তনু ঠাকুর বনগাঁর সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কিন্তু আমরা সেই বিষয়ে যাব না। দ্বিতীয়ত হচ্ছে, অনেকগুলি কথা এসছে রাজ্য সরকারের দুর্নীতি ইত্যাদি ইত্যাদি। যদি রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত হয়, তার বিরুদ্ধে অন্য সরকারকে যদি আনতে হয়, তার প্রসিডিওর ভোট। এখন আগামীকাল 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হতে চলেছে। আরজি করের আবহে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে। এক মিনিট, আরজি করের আবহে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে নয়। যদি আমরা প্রথমত আমাদের দুর্ভাগ্য, এটা আমরা প্রত্যেকটা 6টি বিধানসভা কেন্দ্রেই আমরা ভেবেছিলাম সিপিআইএম প্রার্থী দেবে, সেটা আমরা দেখতে পেলাম না। এখন এর পরেও যদি আমরা দেখি সিপিআইএম তারা চতুর্থ চলে যাচ্ছেন, সেটা দুর্ভাগ্য। আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। একটা লাইন, সেটা হচ্ছে সিপিআইএম এর প্রতিনিধি বলছিলেন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছি পশ্চিম বাংলার মাটিতে আব্দুল রেজ্জাক মোল্লা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেলে ধরতে পারে না, ধরতে পারে না, কেউটে ধরতে গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ, এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।